প্রতিহিংসা পরায়ণ প্রাণীদের কাণ্ড, হঠাৎ ঘটা অ্যাক্সিডেন্টের ভয়ঙ্কর মন নেওয়া থেকে শুরু করে চোরা ফাঁদে জড়িয়ে যাওয়া আর লাইফ থ্রেটনিং মুখোমুখি লড়াই। এই সবই হলো প্রকৃতির ডেঞ্জার জোনের ঝলক। প্লাস ভাবতেও পারবেন না কি হতে চলেছে যখন আমরা আনলক করব আমাদের ফ্রিজ ফ্রেম অন অ্যানিমালস গন ওয়াইল্ড। অর্ডার ফলো করে কখনো পশুদের রাজা হওয়া যায় না। এই দুর্দান্ত শিকারীকে পোষ মানাতে বিপদের কথা ভেবেই এগোনো উচিত। লভিভ, ইউক্রেন। এই শহর ইতিহাস আর সংস্কৃতির ঐতিহ্যে পরিপূর্ণ। এটা সিটি অফ লায়ন্স নামেও বিখ্যাত, আর এখানে সেটার প্রমাণও আছে। এখানকার ন্যাশনাল সার্কাস অফ ইউক্রেনে পার্সিয়াস নামের এক 6 বছরের সিংহ ক্ষেপে উঠেছে। সে এর মধ্যেই তার ট্রেনার অ্যালেক্সি পিঙ্কোকে অ্যাটাক করে ডান পায়ে আঘাত করেছে। ভয়ার্ত দর্শকদের মনে হচ্ছে ভয়ঙ্কর প্রাণীটি এইবার বিদ্রোহ ঘোষণা করেছে, কিন্তু পার্সিয়াসের মতো পুরুষ সিংহের কাছে বিদ্রোহ ঘোষণা ব্যাপারটা বেঁচে থাকার উপায় মাত্র। 2 বছর বয়সী সিংহের ম্যাচুরিটি চলে আসে যখন তারা তাদের মায়ের কাছ থেকে চলে আসে আর নিজেদের এলাকা বানাতে বেরিয়ে পড়ে, আর অনেক সময় অন্য সিংহের দলকে টেক ওভার করে। পৃথিবীর কোনো ট্রেনিংই এই স্বভাবটাকে সিংহদের থেকে আলাদা করতে পারবে না। 400 পাউন্ডের এই বিশাল সিংহকে আটকানোর পক্ষে কোনো মেটালই যথেষ্ট নয়। বিরাট গর্জন করে সে তার আধিপত্য প্রমাণ করতে চাইছে, আর সে ঝাঁপালো। সে তার পেছনে ভর দিয়ে এক লাফ মেরে ট্রেনারের উপর দাঁত বসিয়ে দিল। ওর এখন রক্তের নেশা চেপেছে, আরও একজন সঙ্গীও এনেছে। এই প্রাণীরা হাজার হাজার বছর ধরে খাবার আর সঙ্গিনী জোগাড়ের জন্য লড়াই করে চলেছে, তাই এই অ্যাগ্রেশনটা এই সিংহদের মধ্যে অস্বাভাবিক কিছুই নয়। এবার ট্রেনারের ঠেলাঠেলিতে সিংহটি আরও ক্ষেপে উঠল। সিংহ 1000 পাউন্ডস পার স্কোয়ার ইঞ্চ তীব্রতায় দাঁত বসাতে পারে। অ্যালেক্সি এইরকম দুখানার সাথে লড়াই করছে। এই ওয়ান্ডারিং সার্কাসটা অবাধ ও ভয়ঙ্কর। সিংহ আর ভীত দর্শকদের মাঝে এখন মোটে একটা সূক্ষ্ম জালের তফাৎ। অবশেষে বাকি ট্রেনাররা অ্যালেক্সিকে সিংহের কবল থেকে ছাড়িয়ে আনলো আর সিংহগুলিকে ফেরত পাঠালো। পার্সিয়াস পিছিয়ে এলো। সে সিংহের খাঁচা থেকে বেরোনোর পথ আটকে দিল। অ্যালেক্সি আবার কন্ট্রোল ফেরত পেতে উদ্যত হলেও এই দুর্দান্ত পশুটি আর অর্ডার্স পালন করতে রাজি নয়। তৃতীয়বারের ভয়ঙ্কর আক্রমণই বোধহয় অ্যালেক্সির মরণ ডেকে আনবে। কিন্তু এক তীব্র জলের তোড় শেষ পর্যন্ত সব সামাল দিল। এটা পার্সিয়াস ও তার সঙ্গীকে ডিস্ট্র্যাক্ট করে দেয় ও তারা ভয় পেয়ে খাঁচা থেকে পালানোর জন্য পাগল হয়ে ওঠে। অ্যালেক্সি সারা গা ক্ষতবিক্ষত হলেও সে কোনো মতে পালাতে সক্ষম হয়। এটা আবার প্রমাণ করে যে আবদ্ধ অবস্থাতেও বনের রাজা মনে মনে ওয়াইল্ডই থাকে। ও মাই গড, ওই আসছে। বিরাট আকার, শক্তিশালী আর প্রচন্ড মিস্টিরিয়াস। তিনি যে কখন কোথা থেকে চলে আসে কেউ বুঝতেও পারে না, কিন্তু যখন আসে তখন আশা করা ভালো যে তারা ফ্রেন্ডলি হবে। ওই যে ওদিকে ডান দিকে একটা রয়েছে। বাপ রে! সাউথ স্ট্র্যাডব্রুক আইল্যান্ড হলো অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টের ধারে এক শান্ত ভূস্বর্গ। এটা একটা দারুণ জায়গা জলস্রোত, সুন্দর রোদ্দুর আর অপূর্ব সামুদ্রিক প্রাণীদের শোভা উপভোগ করার। ব্র্যাড নিকোলস আর এমি রোজ কার্টিস নামে 2 পর্যটক সমুদ্র তট থেকে 2 মাইল দূরে এক উপকূলে ডাইভিং করছে। ওরা সামুদ্রিক কচ্ছপের ছবি তুলতে চায়, কিন্তু তা বোধহয় তাদের কপালে নেই। তারা সেদিনকার মতো ফিরে যাওয়ার কথা ভাবতেই পায়ের নিচে অন্য কিছুর নড়াচড়া রিয়েলাইজ করে তারা, যেটা ম্যাসিভ। শক ডাইভাররা নিজেদের মুখোমুখি একটা নয় বরং দুটো হাম্পব্যাক ওয়েলকে দেখতে পায়।
একজন মা ও তার ছানা ভীষণ কাছাকাছি এগিয়ে আসছে। আরে ওই দেখো দেখো, ডান দিকেও একটা রয়েছে। টু ক্লোজ। কি বিশাল ওটা! এখন কোয়েশ্চেন হলো, বিশাল তিমিগুলো এই দুই পুচকে মানুষকে নিয়ে কি করবে? হামব্যাক ওয়েল যদি এদেরকে পোটেনশিয়াল থ্রেট বলে ভাবে, তাহলে কিন্তু সে তাদেরকে কোনো মতেই ছেড়ে কথা বলবে না। একটা অ্যাডাল্ট হামব্যাক ওয়েল বিশাল আকারের হয়। জলের মধ্যে এরকম স্কুল বাসের আকারের একটা প্রাণী থাকলে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থেকেই যায়। ইনফ্যাক্ট এই হামব্যাক ওয়েলের খুব কাছাকাছি চলে আসার জন্য অনেক স্নর্কলারই চোট পায় এবং তাদেরকে হাসপাতালে পাঠানো হয়। ও গড! আনবিলিভেবলি এমি রোজ একটা বিশাল রিস্ক নেয়। এই বিশাল প্রাণীর থেকে সাঁতরে দূরে চলে যাওয়ার বদলে ও জলে চাপড় মারতে থাকে ইনার স্পিসিস কমিউনিকেশনের উদ্দেশ্যে। ইনক্রেডিবলি মা তিমিটি নিজেও চাপড় মেরে রেসপন্ড করে। এইরকম বিহেভিয়ারকে বলে পেক স্ল্যাপিং। আমি জানি না এটার আসল পারপাসটা কি, হয়তো এটা একটা ফর্ম অফ কমিউনিকেশন। যদিও এটা কোনো আক্রমণাত্মক ব্যাপার নয়, তবে মাথায় রাখতে হবে এটা একটা 8 ফুট লম্বা পেক্টোরাল ফিন প্রচন্ড জোরে জলে ধাক্কা মেরে চলেছে। আপনি নিশ্চয়ই এর নিচে পড়তে চাইবেন না। ঠিক এই সময় ব্র্যাড এই ডিপ সি ইন্টারঅ্যাকশনকে একটু বেশি কাছাকাছি নিয়ে আসে। সে তিমির দিকে এগিয়ে যায় এমন এক ওয়ান্স ইন আ লাইফ টাইম মুহূর্তে ছবি তোলার জন্য। কিন্তু যদি তিমিটি এই এনক্রোচমেন্টকে আক্রমণ হিসেবে দেখে, তাহলে তার ফল মারাত্মক হতে পারে। লাকিলি ব্র্যাড আর এমি রোজ তিমিদের সঙ্গে ঘন্টা খানেক ধরে ছবি তোলানোর পরেও তিমিটি শান্তভাবে কোনো ঝামেলা না করেই ফিরে যায়। কি অদ্ভুত বিহেভ করছে ওরা। এই অপরচুনিটি ডাইভাররা সারা জীবন মনে রাখবে। কেমন ছিল? অবিশ্বাস্য। একটা ইনক্রেডিবল হামব্যাক এনকাউন্টার, আর তার সঙ্গে ছবি আছে প্রমাণের জন্য। বেশিরভাগ প্রাণী দুনিয়াতে ইনস্টিংক্ট ফলো করে বেঁচে থাকে, কিন্তু শহুরে জঙ্গলের নিয়ম আলাদা হয়। আর সেখানে একজন প্রাণীর ইনস্টিংক্ট তার বিপদ ডেকে আনতে পারে। নাহারিয়া, ইসরায়েল, যেখানে শহুরে জীবনযাত্রা সব রকম প্রাণীর কাছেই একটা চ্যালেঞ্জের মতো, যা মানুষের সবচেয়ে বড় বন্ধুর পক্ষেও একই রকম। এই মাল্টি স্টোরি অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ এক মহিলা তার বন্ধুর অ্যাবসেন্সে তার পাগের দেখাশোনা করছে। পুচকে থ্যাবড়ামুখো কুকুরটি কখনো একা থাকতে পছন্দ করে না। 400 BC থেকেই মানুষ পাগ পুষে আসছে একটাই পারপাসে, টু বি সোশ্যাল। যদি আপনি এমন কুকুর খোঁজেন যে মানুষকে ভালোবাসে, যে মানুষকে জড়িয়ে থাকতে ভালোবাসে, তাহলে পাগের চেয়ে ভালো কিছু নেই। দে আর গ্রেট কম্প্যানিয়ন্স। এই কুকুর আর তার সঙ্গী এমন কিছু করতে চলেছে যা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন করে। এলিভেটরে চড়া। কিন্তু যেই তারা দুজনে এলিভেটরের দরজার দিকে এগোয়, পাগটি তার সোশ্যাল রেপুটেশন বজায় রাখতে কেয়ারটেকারের হাজবেন্ড, যে কিনা তাদের পিছন পিছন 2 ডজন ডিম নিয়ে আসছিল, তাকে গ্রিট করতে দাঁড়িয়ে পড়ে। এরপরে যা ঘটে সেটা রীতিমতো রুদ্ধশ্বাস ব্যাপার। পাগটি যখন হাজবেন্ডের থেকে আদর খাচ্ছিল, তখন মহিলাটি এলিভেটরে ঢুকে কুকুরের শিকলের উপরই দরজা বন্ধ করে দেন। এখন এলিভেটরটি উপরে উঠতেই বিপদের আঁচ পাওয়া যাচ্ছে। এটা জীবন মরণ লড়াই হতে চলেছে। হাজবেন্ডটি চটজলদি শিকল টেনে ধরে, কিন্তু এলিভেটরের গতির সাথে তাল মেলাতে পারে না, আর শিকলটিও খুব বেশি লম্বা নয়। ফলে 500 ফিট পার মিনিট গতিতে উঠতে থাকা এলিভেটরটি ভাঁসুরের ফাঁস দড়ি হয়ে দাঁড়ায়। পাগটিকে প্রাণপণে বাঁচানোর চেষ্টা চলছে, আর 16 পাউন্ডের এই কুকুরটি মাটি থেকে যত উপরে উঠতে লাগে, সিচুয়েশন ততই খারাপ হয়। হঠাৎই মিরাকল ঘটে। দড়িটি ছিঁড়ে যায় আর পুচকে কুকুরটি মুক্ত হয়ে মাটিতে এসে পড়ে, সেফ। শেষে এই পুরনো প্রবাদটি সত্যি বলেই প্রমাণিত হলো, সব কুকুরেরই দিন আসে।
নেক্সট, এক ভয়ঙ্কর অনুপ্রবেশকারী তার প্রতিপক্ষের মুখে পড়েছে। তারপর থাকছে পারমিশন না নিয়ে ছবি তোলার পরিণাম কি ভয়ঙ্কর হতে পারে। এই মাঙ্কির রিয়াকশনটা দেখুন আমাদের ফ্রিজ ফ্রেমে। টার্ফ ওয়ার শত্রুতা এক এক্সট্রিম লেভেলে পৌঁছে যায় যখন নিজের বাচ্চাকে শিকারীর হাত থেকে বাঁচাতে বাবা মা যা খুশি করতে পারে, আর সে যদি হয় এক বিপজ্জনক ইনভেডার, তাহলে সেটা ফাইট অফ দ্য সেঞ্চুরি হয়ে দাঁড়ায়। ইয়ারাপা রিভার, পেরু। অ্যামাজনের এই উপনদীতে টুরিস্টরা ঘুরতে আসে এই ম্যাজেস্টিক আর আনটাচ নেচারকে উপভোগ করতে। এই অপূর্ব রেইন ফরেস্টের শোভা দেখতে এসে একদল টুরিস্ট একটি কোঠরে ভর্তি গাছের কাছে এগিয়ে এসেছে। একটি কাঠঠোকরা তার বাসার ঠিক মুখের কাছে প্রচন্ড জোরে কিছু একটাকে ঠোকরাচ্ছে। সাপটা ভীষণ স্মার্ট, কেন জানো? ইনভেডিং সাপটি মনে হয় সুস্টিস প্রজাতির সাপ। এরা গাছে চড়ে চড়ে অরক্ষিত বাসাতে হানা দেয়, পাখি ডিম বা ছানার মতো ডিফেন্সলেস আর ইজি খাবারের খোঁজে। ও এখন কি করছে বলো তো? বাচ্চাগুলোকে মারছে। কাঠঠোকরাটি ভয়ঙ্কর জোরে তার বাসাটি ঠোকরাতে থাকে যাতে সে সাপটিকে তার বাচ্চাদের খেয়ে ফেলা থেকে আটকাতে পারে। ও ওয়াও, আই হ্যাভ ইট, আই হ্যাভ ইট। বোটটা সরিও না, মাই গড। কিন্তু উল্টে মুখ ভর্তি পালক নিয়ে সাপটি কাঠঠোকরাটিকে পাল্টা আক্রমণ করে, পরপর বেশ কয়েকবার। তার বিরাট দাঁতগুলি বারবার ওর দেহে বসিয়ে দেয়, প্রতিটা কামড় আগেরটার চেয়ে জোরালো। এই অত্যাচার আর সহ্য করতে পারে না পাখিটি। ও আর কতক্ষণ লড়াই চালিয়ে যাবে কে জানে। মাই গড। কিন্তু তাও তার ম্যাটার্নাল ইনস্টিংক্ট তাকে বাচ্চাদের বাঁচাতে আক্রমণ চালিয়ে যেতে বাধ্য করে। সাপের আরেকখানা ছোবলে অপোনেন্ট জর্জরিত হয়ে যায়, কিন্তু তা সত্ত্বেও এই কাঠঠোকরাটি হার মানার পাত্রী নয়। কাঠঠোকরাটার ভাগ্য ভালো যে এই ফ্যামিলির বেশিরভাগ সাপই ভেনামাস হয় না। তবে এটা মনে রাখা উচিত যে তাদের দাঁতগুলো বেশ বড়, তাই সাপের একটা কামড় ডেফিনেটলি পেইনফুলি হবে। কিন্তু তবুও এই আহত পাখিটি শক্তির পরীক্ষা দিয়ে চলেছে, আর সে কিছুতেই হার মানছে না। সাপের আরেকটা ছোবল খেয়ে মা কাঠঠোকরা এবার থামল, তবে কিছুক্ষণের জন্য। কাঠঠোকরাটা কোথায় গেল? ও কি চলে গেছে? এবারের মতো সাপটি বিজয়ী হয়েছে বটে, তবে মা কাঠঠোকরাটির এই সাহসী পদক্ষেপ ভবিষ্যতে সাপের ডায়েট থেকে বার্ড এগ বাদ দিতে বাধ্য করবে। জঙ্গলে যদিও শক্তিশালী পশুদেরই আধিপত্য, তবে আপাত নিরীহ পশুদের উপর হামলা হলে বিচার পাওয়ার একটাই রাস্তা হলো রিভেঞ্জ। মাসাই মারা, কেনিয়া। এখানে বেঁচে থাকাটাই একটা বিশাল লড়াই, মারো নইলে মরো। যদি কেউ এপেক্স প্রেডেটর হয় তবে সব পরিস্থিতি তার ফেভারে থাকে। সিংহরাই এখানে রাজত্ব করে। 50 মাইল প্রতি ঘন্টায় দৌড়তে পারে বলে বেশিরভাগ প্রাণী এর গ্রাস থেকে বেঁচে ফিরতে পারে না, বিশেষ করে এরকম ডিফেন্সলেস বেবি জিরাফ যারা ইজি টার্গেট বলে বিবেচিত। এই সিংহদের কাছে এটা খুবই স্বাভাবিক একটা মিল, কিন্তু তাদের কোনো আইডিয়াই নেই কাদের সাথে ঝামেলা করছে। কাছে পিঠেই এই বেবি জিরাফের মা তার বদলা নেওয়ার মতলব করছে। একটা প্রেগন্যান্ট জিরাফ তার বাচ্চাকে 15 মাস গর্ভে পালন করে। এটা একটা বিশাল সময়, প্রচুর এনার্জি চাই বাচ্চাকে বড় করতে গেলে। অথচ দেখা যায় বেঁচে থাকার চান্স খুবই কম। মাত্র 50% জিরাফের বাচ্চা 1 বছর বয়স অব্দি বেঁচে যেতে পারে। ক্রুদ্ধ জিরাফটি তার ছানাকে বাঁচাতে লেট করে ফেলেছে, কিন্তু এই সিংহরা এবার টের পাবে প্রতিশোধ কত খারাপ জিনিস। বেশিরভাগ লোকেই জিরাফকে শান্তশিষ্ট দানবীয় প্রাণী বলেই জানে, কিন্তু সময় মতো তারাও ভয়ঙ্কর আঘাত করতে পারে।
জিরাফের পা প্রায় 6 ফুট লম্বা হয় আর খুর প্রায় 1 ফুট ডায়ামিটারের হয়। হর্স কেকের পাওয়ার কেমন তা সবারই জানা, কিন্তু জিরাফের কাছে তা কিছুই না। এই সন্তানহারা জিরাফটি ঝোপের ধারে লুকিয়ে থাকা একলা সিংহটিকে কোণঠাসা করে আর এক অদ্ভুত ঘটনা ঘটায়। এই অ্যালফা প্রেডিটরকে সে এবার তাড়া করে। সিংহটি পালাতে যায়, কিন্তু এমন কোনো জায়গা খুঁজে পায় না যেখানে এই লম্বা জিরাফের নজর পৌঁছবে না। জিরাফটি ওকে খুঁজে বার করে আর একটা অবিশ্বাস্য কাণ্ড ঘটায়। এটা একটা ইনক্রেডিবল রোল রিভার্সাল। একটা ক্রুদ্ধ জিরাফ যে কোনো দয়া দেখাচ্ছে না। $2000 পাউন্ডের হাড্ডাহাড্ডি প্রতিশোধ। একটা জিরাফ তার বাচ্চাকে বাঁচানোর জন্য পা ছুটতে থাকে, আর এই লাথির চোটে সিংহের খুলি পর্যন্ত ফেটে যেতে পারে। আর যখন দেখে মনে হয় ওর কাজ শেষ, জিরাফটি আরেকটা মারাত্মক আঘাত করে। এটা একটা মায়ের নির্মম প্রতিশোধ, যে এখন জঙ্গলের নতুন রানী। এরপর দেখুন, এই জঙ্গলি ঘোড়া চড়ে বেড়ানোর দিন বোধ হয় শেষ হলো। খুব আস্তে আস্তে তুলবো ওকে। আর সবাই জানে পশুদের খাওয়াতে বাধা আছে, কিন্তু ফটো তোলাতে নেই। কখনোই মিস করা যাবে না কি হতে চলেছে আমাদের ফ্রিজ ফ্রেমে। শত্রুর হামলা থেকে শুরু করে একটা আনএক্সপেক্টেড অ্যাগ্রেসর। কিছু প্রাণী ক্যামেরা ভালোবাসলেও এই এপটি মোটেই বাসে না। গেট রেডি ফর দিস এপিসোডস ফ্রিজ ফ্রেম। মেমফিস, টেনেসি। মেমফিস জু হলো নানান রকম প্রাণীর বাসস্থান, কিন্তু এক প্রকারের হিংসুটে প্রাণীর চেয়ে দূরে থাকাই ভালো। একটা সাদা মুখো গিবন, যার নাম রিঙ্গো। ও কিছু করছে না। এই রাক্ষসে প্রাণীটি কোনো কম্পিটিশন চায় না, আর ও জুয়ের দর্শকদেরও খুব একটা ভালো চোখে দেখছে না। ওকে না, ওয়েট, ওই তো আসছে। বানর সমাজে গিবনদেরই একমাত্র দেহের তুলনায় লম্বা হাত থাকে, আর এই লম্বা হাত দিয়ে ঘন্টায় 35 মাইল বেগে এরা গাছ থেকে গাছে দোল খেয়ে গাছের মাথায় নিজের বাসায় পৌঁছয়। গিবনরা ছোট হলেও তারা হয় টেরিটোরিয়াল। তারা গান গেয়ে আর দোল খেয়ে অনুপ্রবেশকারীদের থেকে নিজেদের এলাকা বাঁচায়। না না, ও কিছুই করছে না। ও দাঁড়াও দাঁড়াও, ওই যে আসছে। রিঙ্গো ধীরে সুস্থে শুরু করলেও হঠাৎই সে ক্ষেপে ওঠে আর গতি বাড়িয়ে তোলে। আসলে দেখার বিষয় রিঙ্গো কিভাবে এদেরকে ভয় দেখানোর চেষ্টা করে। চলুন সেটাই দেখা যাক আমাদের ফ্রিজ ফ্রেমকে আনলক করে। রিঙ্গো দুবার 360 ডিগ্রি পাক খেয়ে পাগলের মতো লাফিয়ে গিয়ে দেওয়ালে এসে আটকালো। এটা একটা ইনস্ট্যান্ট রিপ্লাই কিন্তু ডিজার্ভ করে। এই এপকে একা ছেড়ে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। সব প্রাণী আরামে ঘুরে বেড়ানোর স্বপ্ন দেখে, কিন্তু স্বপ্ন কখনো কখনো বিপদ ডেকে আনতে পারে। আর এই বিপন্ন প্রাণীটি মনে করছে তার খোঁয়ারে থাকাই ভালো ছিল। লুইসভিল, কলোরাডো। রকি মাউন্টেনের পাদদেশে সুন্দর সুন্দর খামার এই ওয়েস্টার্ন ল্যান্ডস্কেপকে সমৃদ্ধ করেছে। There you go. ব্র্যান্ডি ব্রেডি এখানে তার ছটপটে 18 মাসের বিশাল ঘোড়াকে নিয়ে থাকে, যার নাম রকেট। ও একটু চড়ে বেড়াতে ভালোবাসে আর সবসময় কচি সবুজ ঘাসের খোঁজে ঘুরে বেড়ায়। রকেট আসলে ভীষণ পাজি। ও সবকিছু নিয়ে ঘাঁটতে চায়, খেলা করতে চায়। আর কিছু ঘোড়ার জন্য এটা খুব একটা প্রবলেমের নয়। আর মাঝে মাঝে ও ট্রেলারের তলায় কি আছে দেখতে গিয়ে ওখানে আটকা পড়ে যায়। সকাল সকাল ব্র্যান্ডি খেয়াল করলো যে রকেট মিসিং। আমি সকাল 7টায় উঠে সামনের দরজাটা খুলে একজন ক্রু গাইকে ডাকতে গিয়েছিলাম।
তারা জানালো ঘোড়াগুলো বাইরে গেছে। আমি সব জায়গায় খুঁজে রকেটকে একটা ভয়ানক জায়গায় খুঁজে পেলাম। রকেট একটা 8 ফুট গভীর কুয়োর নিচে পড়ে আছে, যেটা খোঁড়া হয়েছিল এই ফার্মে ওয়াটার সাপ্লাই আনার জন্য। ও মুখ থুবড়ে পড়েছে আর দেহের বেশিরভাগটাই ডুবে আছে। আমি রকেটকে শেষবার দেখেছিলাম আগের রাতে খাবার খাওয়ানোর সময়। আমরা গেস করছি যে রকেট প্রায় 10 ঘন্টা আগে কুয়োতে পড়ে যায়। প্রথমেই আমার মনে হয় ওর মাথাটা জল থেকে তুলতে হবে। ঘোড়াদের ক্ষেত্রে এই ঘটনাকে বলে বিং কাস্ট। পিঠে ভর দিয়ে পড়ে এরা কিছুতেই পাগুলোকে বডি নিচে আনতে পারে না। এই অবস্থায় কোনোভাবেই ঘোড়ারা উঠে দাঁড়াতে পারে না। কোনো ঘোড়া যদি এরকম পিঠে ভর দিয়ে অ্যাবনর্মাল পজিশনে পড়ে, তাহলে তার ডাইজেস্টিভ ফেলিওর হয়, ফ্লুইড চলে যায় ভুলভাল জায়গায়, শ্বাস আটকে আসে, আর ঘোড়াটি স্ট্রেসের কথা তো বলাই বাহুল্য। আর তাছাড়া সারা দেহে অনেক রকম চোট আঘাতেরও সম্ভাবনা থেকে যায়। আর এইভাবে যদি ঘোড়াটি বেশিক্ষণ থাকে, তাহলে সে মারাও যেতে পারে। ওর মাথাটা অনেকবার ঠুকে ফেলেছে, জানি না কি হবে। রকেট বেঁচে আছে, কিন্তু আরো বিপদ তাকে ঘিরে রয়েছে। লুইসভিলেতে এখানে অক্টোবরে রাতে টেম্পারেচার কখনো কখনো চরম ঠান্ডায় পৌঁছে যায়। রাতভর কুয়োর বরফ ঠান্ডা জলে এরকম কেউ পড়ে থাকলে যে কেউ জমে যেতে পারে। আর ঘোড়াটিও এক্সেপশন নয়। এক্ষেত্রে মনে হয় ঘোড়াটিও নির্ঘাত হাইপোথার্মিয়াতে আক্রান্ত হয়েছে। উদ্ধারকারী দল ঝটপট সিদ্ধান্ত নেয় কিভাবে তারা রকেটকে কুয়ো থেকে টেনে তুলবে। ওকে এদিক থেকে ওদিকে আনতে হবে। 800 পাউন্ডের এই ঘোড়াটাকে টেনে তুলতে গেলে ম্যান পাওয়ারের চেয়েও বেশি কিছু লাগবে। আমরা খুব শিগগিরই রিয়েলাইজ করলাম যে আমাদের ওকে সোজা করে বাইরে বের করে আনতে হবে, যাতে পাশের সিমেন্ট ওয়ালটায় ও ধাক্কা না খায়। আমরা ধীরে সুস্থে বার করব। ওকে ওপরে তোলো ক্রিস। প্রথমে তারা রকেটের পায়ে শক্ত করে দড়ি বেঁধে দিল। তারপর একটা ক্রেনের সাহায্যে ধীরে ধীরে তাকে উপরে তুলতে লাগলো। তবে ওদের খুব সাবধানে সব করতে হবে, কারণ পা ভাঙলে রকেটের আরো বেশি সমস্যা হবে। যখন পা ভাঙে তখন মারাত্মক স্ট্রেস বাড়তে থাকে, আর পায়ে ভর দিয়ে চলতে গেলে আঘাত সারতে সেক্ষেত্রে অনেকটা বেশি সময় লাগে। বেশিরভাগ ক্ষেত্রেই এটা ওদের জন্য ডেথ সেন্টেন্স। ও যখন জলে পড়ে যায় আমি ওকে দেখতে পারিনি। ও ঠিক সেরে উঠবে তো? আসলে 1 বছর আগেই আমি আরেকটা ঘোড়াকে হারিয়েছি, তাই আমি ভীষণ ভয়ে ছিলাম যে ও আদৌ সেরে উঠবে কিনা। থ্যাঙ্কফুলি 1 ঘন্টা 40 মিনিটের দীর্ঘ উদ্ধার কার্যের পর রকেটকে কুয়োর বাইরে আনা সম্ভব হলো। তবে ও এখনো বিপদের বাইরে বেরোয়নি। ওর সারা গায়ে আঘাতের চিহ্ন, আর তার উপর হাইপোথার্মিয়াতে ভুগছে। এই বিশালাকার শক্তিশালী প্রাণীটি কেমন নির্জীব হয়ে পড়ে আছে। স্ট্র্যাপিংস খুলে নাও। ভেট আমায় বলেছেন ও হয়তো কোনোদিনই খাড়া হতে পারবে না। আই ডেফিনেটলি ওয়াজ প্রিপেয়ারিং মাইসেলফ ফর দ্য ওয়ার্স্ট। তারপর যখন সকলেই ভাবতে লেগেছে রকেট খুব শিগগিরই প্রাণ হারাতে চলেছে, সেই মুহূর্তেই প্রাণীটি নিজের পায়ে উঠে দাঁড়ায়। এটা একটা অ্যামেজিং সাইন যে ঘোড়াটি এখনো মারা যায়নি। রকেট দাঁড়িয়ে উঠতেই আমার যে কি আনন্দ হলো আমি বলতে পারবো না। ঘাড় থেকে একটা বোঝা নেমে গেল। আর এরকম একটা এক্সপিরিয়েন্সের পর ডেফিনেটলি আমার আর রকেটের বন্ডটা আরো মজবুত হবে। ও ঠিক আছে তো? এটা একটা ডিজাস্টার ছিল, কিন্তু শেষ পর্যন্ত ওটা আমাদের জন্য একটা ব্লেসিং হয়ে উঠলো। নেক্সট, 8টি পুচকে হাঁসের বিপজ্জনক রাস্তা পারাপারের ঘটনা আপনার হার্ট বিট বাড়িয়ে দেবে। এই রিস্কি অনুপ্রবেশ আর বিপজ্জনক পদক্ষেপ চলতেই থাকে। সব রকম প্রাণী ব্যস্ত রাস্তা পার হতে গিয়ে ঝুঁকি নেয়, কিন্তু যখন 8টা নিরীহ শিশুর ব্যাপার থাকে তখন প্রার্থনা করা ছাড়া উপায় থাকে না। টরন্টো, কানাডা। হাইওয়ে 407 হলো শহরের উত্তরের এক ব্যস্ততম রাস্তা। এই রাস্তাটি সবসময় হেভি ট্রাফিকে ভরা থাকে, আর আজকে হাঁসেদের এক পরিবার এই ট্রাফিকের মাঝে বিপজ্জনক শর্টকাট নিতে চলেছে। নর্মালি এই জলের পাখিরা ভয়ঙ্কর শিকারীদের থেকে দূরে গিয়ে ডিম পারে, আর সেটা বেশিরভাগ ক্ষেত্রেই ডাঙাতে। আর যেহেতু হাঁসের ছানারা উড়তে পারে না,
তাই তাদের জলে ফিরিয়ে নিয়ে যাওয়াটা মা হাঁসের কাছে একটা বড় চ্যালেঞ্জ। মা হাঁসের পক্ষে একটা বড় কাজ হলো ছানাদের পুরোপুরি দেখাশোনা করা। আনফরচুনেটলি ছানারা প্রকৃতিগতভাবে এমন ভাবে তৈরি যে তারা সব সময় মাকেই ফলো করে বেড়াবে। ছানাগুলো তাদের মাকেই ফলো করবে জলে ফিরে যাওয়ার জন্য, যেটা ওদের কাছে সেফ, তাছাড়া খাবার আর শেল্টারের জন্য। আর শহুরে এলাকায় এই ঘটনা প্রচন্ড বিপজ্জনক হয়ে দেখা দিতে পারে, যেমনটা হতে পারে এই হাইওয়েতে। এই মা হাঁস আর তার 8টি ছানা এই ব্যস্ত রাস্তা পেরোচ্ছে দেখলেই সত্যি খুব ভয় লাগে। 3,50,000 গাড়ি এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করে, আর এখন মনে হচ্ছে তারা সব একসাথে এসে জুটেছে। লোকাল একটা নিউজ হেলিকপ্টার এই দম বন্ধ করা জার্নিটা দেখছে। ফার্স্ট লেনটা পেরোনোর পর এরকম আরো 4টি বিপজ্জনক লেন পেরোনো বাকি আছে। আর এই সময় ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে। হাঁসের ছানাগুলি ভয় পেয়ে হঠাৎ থেমে যায়। ওরা এখন ফেরত যেতে পারবে না। মা হাঁসটি দৌড়ে পিছিয়ে গিয়ে ছানাদেরকে ধরে এক জায়গায় জড়ো করে, সাবধানে এসকর্ট করে দ্বিতীয় লেনের দিকে নিয়ে যায়। কিন্তু এটাও খুব একটা সুরক্ষিত নয়। একটা গাড়ি আরেকটুর জন্য চাপা দিয়ে দিত। হাঁসেরা জঙ্গলে 5 থেকে 10 বছর অবধি বাঁচে, কিন্তু এই যাত্রায় 5 সেকেন্ড বেঁচে থাকাটাও খুব চাপের। ঘন্টায় 60 মাইল বেগে চলা গাড়ির সামনে তাদের ধীরে সুস্থে হেঁটে চলাটা কোনো কাজের কথা নয়। কিন্তু অ্যামেজিংলি এই ছুটে আসা গাড়িদের পাশ কাটিয়ে তারা এগিয়ে চলেছে। তারা প্রায় সবটা পেরিয়ে যাওয়ার মুহূর্তেই হঠাৎ বিপদ ঘটে যায়। পাশ দিয়ে চলা এক ট্রাক্টর ট্রেলার থেকে ভেসে আসা বাতাসের ঝাপটা ওদের স্ক্যাটার করে দেয়। কিন্তু তাও চমৎকারভাবে এরা রাস্তার অপর দিকে চলে যেতে সফল হয়, সুস্থ এবং দুলতে দুলতে। জঙ্গলে সঙ্গী খোঁজার বিষয়টা কখনো কখনো বিশাল এক আসর হয়ে দাঁড়ায়, কিন্তু যখন এক আনইনভাইটেড গেস্ট মজা মাটি করতে এসে পড়ে, তখন প্রতিটি কাঁকড়া নিজের রক্ষা নিজেই করে। পোর্ট ফিলিপ বে, অস্ট্রেলিয়া পর্যটক আর পশু উভয়ের কাছেই একটা পপুলার ডেস্টিনেশন। প্রতি বছর জুন মাসে মেলবোর্ন কোস্টের এই ইনলেটে একটা বিশাল ইনভেশন ঘটে। স্পাইডার ক্র্যাবের এক বিশাল গ্রুপ অগভীর সমুদ্রে বেড়াতে বেরোয়। এখানে এরা নিজের খোলস ছাড়তে আর নতুন সঙ্গীর খোঁজ করতে আসে। এটা একটা স্প্রিং ব্রেকের মতো। সমুদ্রের তলায় যেন এক সীমাহীন খোলসের কার্পেট তৈরি হয়ে থাকে। আসা মাত্রই তারা প্রচুর সংখ্যায় খোলস ছাড়তে আর সঙ্গম করতে শুরু করে। তাদের বাইরে শক্ত খোলস ভিতরের দেহে চাপে ভাঙতে শুরু করে। তবে নেক্সট এক্সোস্কেলিটন তৈরি হওয়ার আগে তারা কমপ্লিটলি ডিফেন্সলেস থাকে। খোলস ছাড়ার সময় সবাই খুব অরক্ষিত থাকে, অনেকটা আর্মারলেস নাইটদের মতো। এখানে প্রচুর সংখ্যক প্রাণীর সেফটির কথা বলা হচ্ছে, তাই এরা সবাই যদি একসাথে খোলস ছাড়ে তাহলে কোনো নির্দিষ্ট একটা প্রাণীর পক্ষে শিকারীর হাতে ধরা পড়ে তাদের পেটে যাওয়ার চান্স অনেকটাই কম। এই গোটা অঞ্চলটা প্রচুর শিকারিতে ভরা। কাছাকাছি থাকা একটা স্টিংরে এই ঝাঁকটার গন্ধ পেয়েছে, আর এদের অন্যতম পছন্দের খাবার হলো সফট শেল ক্র্যাব, সাশিমি স্টাইল। কাঁকড়ারা একসঙ্গে থাকায় যদিও দলে ভারী, স্টিংরের মনে হয় তার সামনে খাবার সাজানো রয়েছে। সে পাক খেয়ে এগোতে থাকে। স্টিংরের মুখমণ্ডলে সূক্ষ্ম কোষগুলি নিচে চলমান শিকারের ফিল পায়। স্টিংরেদের দৃষ্টিশক্তি খুব একটা বেশি হয় না, কিন্তু তাদের এক ধরনের সেন্স আছে যা অন্যদের নেই। অ্যাম্পিউলে অফ লরেনজিনি নামক একটা অঙ্গ আছে যা তাদেরকে ইলেকট্রিক্যাল ফিল্ড চিনতে সাহায্য করে, আর এটা তাদের শিকার ধরার কাজেও লাগে। স্টিংরে নিজের পজিশন নেওয়া শেষ করলে এটাকে দেখতে অনেকটা ভয়ঙ্কর ক্র্যাব ভ্যাকুয়াম ক্লিনারের মতো লাগে, যা এই ক্ষুদে প্রাণীগুলোকে এক এক করে খেয়ে ফেলে। লাকিলি এত ক্র্যাব একা খেয়ে শেষ করা যায় না বলে কেউ কেউ বেঁচেও যায়।
নেক্সট, এই শান্ত ব্রাজিলিয়ান বিচে হঠাৎই এক ভয়ঙ্কর বিপদের আভাস। ট্রেসপ্যাসিং প্রেডিটার্স এর দল ডেঞ্জার জোনে অনুপ্রবেশ চালাতেই থাকে। যখন সমুদ্রের অন্যতম বুদ্ধিমান প্রাণী তার গতিপথ পরিবর্তন করে, তখন প্যারাডাইস এনজয় করার বদলে একটা রেস্কিউ মিশন শুরু হয়। আরাইল ডো কাবো, ব্রাজিল। সাউথ আটলান্টিক কোস্টের এটা একটা জনপ্রিয় বিচ। যখন লোকে বালিতে বসে রোদ গায়ে মাখে, তখন সমুদ্র তট থেকে একটু দূরে একদল ডলফিন স্বচ্ছ নীল জলে সাঁতরে বেড়ায়। দিক নির্ণয়ের ক্ষেত্রে ডলফিনরা সাধারণত একোলোকেশন বা ইন্টারনাল সোনারের উপর নির্ভর করে, কিন্তু অগভীর সমুদ্র মাঝে মধ্যে অচেনা ও মারাত্মক হয়ে দেখা দিতে পারে। ডলফিনরা সোশ্যাল অ্যানিমাল, আর ওদের দলে লিডারও থাকে। যদি লিডারদের মধ্যে ভুল করেও কোনো একজন অগভীর জলের দিকে এগিয়ে যায়, তাহলে বাকি ডলফিনরাও তাকে ফলো করতে করতে একই দিকে যেতে থাকে, এবং এর ফলে তারা বিপদেও পড়ে যায়। আর ঠিক এরকমটাই হতে চলেছে এরপরে। দলছুট হয়ে ডলফিনরা সমস্ত ধৈর্য বিসর্জন দিয়ে সমুদ্র তটের দিকে ছুটে চলেছে। বিচে লোকজন আচমকা এক ঝাঁক ডলফিনদের এভাবে ভেসে আসতে দেখে অবাক হয়, যেগুলোকে দেখে মনে হচ্ছে হাইওয়ে পাইলআপের মতো। কয়েক মুহূর্ত পরে 30টা ডলফিনকে বিচের ধারে বাঁচার জন্য লড়তে ফেলে রেখে ঢেউটি ফিরে যায়। কিন্তু এখানেই শেষ নয়। যেসব পাখনা বা লেজ সমুদ্রের দিক পরিবর্তনে কাজে আসে, সেগুলি ডাঙার এই দৌড়দৌড়ির মাঝে কোনো কাজেই আসবে না। বিচে পড়ে থাকা ডলফিনের কাছে স্ট্রেসের অন্যতম কারণ হলো ওভারহিটিং। এরা সাধারণত কোল্ড ওয়াটার এনভায়রনমেন্টে থাকতেই অভ্যস্ত, আর হঠাৎ করে যদি তারা বিচে এসে পড়ে, তখন এখানকার গরম তাদের ক্ষতিও করতে পারে। দর্শক দাঁড়িয়ে ভাবে এটা মরণ বাঁচন পরিস্থিতি। তারা ডলফিনদের উদ্ধার করতে এগোয় আর এক একটা ডলফিনের লেজ ধরে তাদের গভীর জলে ফেলে দেয়। 200 পাউন্ড ওজনের প্রাণীদের এভাবে তুলে ফেলাটা সহজ কাজ নয়। এই ধরনের রেস্কিউ অপারেশন বেশ চ্যালেঞ্জিং হতে পারে। এই সামুদ্রিক ম্যামালদেরকে, এরা শারীরিকভাবে দেখতে খুবই শক্ত সমর্থ, কিন্তু আসলে খুবই ফ্র্যাজাইল হয়। এদের লেজের যে কোনো ছোট আঘাতই এদের ভার্টিব্রেকে ড্যামেজ করতে পারে। কিন্তু এই উদ্ধারকারীদের কাছে আর কোনো চয়েস ছিল না। বেশ কিছুক্ষণ ধরে বেশ টানটান অবস্থা ছিল। ডলফিনরা স্কেয়ার্ড এবং কনফিউজ ছিল। শেষমেশ এই স্ট্র্যান্ডেড ম্যামেলদের শেষ জনকে সমুদ্রে সেফলি ফিরিয়ে দেওয়া হলো। আর এই লাকি ডলফিনদের কি হলো? এদের দলটি এবার বোধহয় নতুন নেতার সন্ধানে বেরোবে। মাঝে মাঝে বেঁচে থাকতে গেলে সাহায্যের প্রয়োজন হয়, কিন্তু বন্ধুকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে আনতে কেউ কত দূর অবধি যেতে পারে? কানপুর, ইন্ডিয়া। প্রতিদিন হাজার হাজার লোক এখানকার সেন্ট্রাল স্টেশন থেকে ট্রেন ধরে শহরের বাইরে যায়। কিন্তু এই যাত্রীরাই একমাত্র নয় যারা ট্র্যাকের উপর দিয়ে চলাফেরা করে। এখানকার আরেক ফ্রিকোয়েন্ট ভিজিটর হলো এই রিসাস ম্যাকাক মাঙ্কি। রিসাস ম্যাকাক মাঙ্কিরা প্রচন্ড জঙ্গলি আর খুব চটপটে ক্লাইম্বার হয়। এদের ইন্ডিয়াতে পাওয়া যায়। এরা জঙ্গল আর শহরাঞ্চল এই দু জায়গাতেই বাস করে। জঙ্গলে ভয়ঙ্কর সব শিকারী থাকে, আর সেটাই মাঙ্কিদের পক্ষে ডেঞ্জারাস হয়। তবে শহরে আবার অন্যরকম বিপদ থাকে, যার জন্য মাঙ্কিরা মোটেও প্রস্তুত নয়। এই স্টেশনে একটা আনলাকি রিসাস মাঙ্কি একটা ভয়ানক আরবান হ্যাজার্ডে পড়েছে, বেশ বিপদে। খোলা পড়ে থাকা ইলেকট্রিক্যাল তারের উপর পা পড়তেই সে রেলের ডেকের উপর মুখ থুবড়ে পড়েছে। এই ইলেকট্রিক্যাল তার ট্রেনকে 1200 অ্যাম্পস পর্যন্ত বিদ্যুৎ যোগায়। এই পরিমাণ বিদ্যুৎ শুধুমাত্র ছোট প্রাণীদেরই নয়, বরং মানুষ বা অন্য যে কোনো প্রাণী এটা ছবি তারই মৃত্যু ডেকে আনবে। কিন্তু এই আনফরচুনেট মাঙ্কিটি একা নয়। অন্য আরেকটি রিসাস ডেসপারেটলি তার অজ্ঞান সঙ্গীর জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। 20 মিনিট ধরে সে তাকে আঁচড়াতে, কামড়াতে এবং জাগাতে চেষ্টা করতে থাকে।
কিন্তু কিছুই কাজে আসছে না আর সময় পেরিয়ে যাচ্ছে। শেষমেশ সে একটা শেষ চেষ্টা করে ও অভূতপূর্ব কাণ্ড ঘটায়। সঙ্গীর এই অসার অবস্থা কাটাতে সে রেগে মেগে তাকে সজোরে জলে ঠেলে ফেলে দেয়। আমরা সঠিক জানি না যে মৃত্যুর ব্যাপারে প্রাইমেটসদের কি ধারণা। হয়তো এই মুভমেন্ট আর সার্কুলেশনের ফলে পশুটি আবার প্রাণ ফিরে পেতে পারে। এরপর একটা মিরাকল ঘটে। মাঙ্কি নিজের চোখ খোলে। শক পেয়ে সে স্টান্ড হয়ে গেলেও দিব্যি বেঁচে আছে। এই মাঙ্কিটির প্রবল প্রচেষ্টা কাজে আসে আর এটা একটা ভ্যালুয়েবল লেসন হয়ে দাঁড়ায়। Sometimes a monkey on your back is a monkey who's got your back. আরো আছে, যখন জম্বি রেজারেকশন ঘটে তখন কিভাবে লোকে প্রাণ হাতে করে ছোটে। এই পশুর খনিও আরো ভয়ঙ্কর হয়ে ওঠে এই নেক্সট প্রাণীটির ক্রাইসিসের সময়। পশু আর যানবাহন একটা ডেডলি কম্বিনেশন হতে পারে। এই রে, কিন্তু অ্যাক্সিডেন্টের পরবর্তী সময় যেটা ঘটে সেটা বোধহয় আরো বেশি শকিং। ও মাই গডনেস। কোলহাপুর, ইন্ডিয়া। পঞ্চগঙ্গা নদীর তীরে অবস্থিত এই ঐতিহাসিক শহর খুব দ্রুত উন্নতির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। আরো বেশি লোক মানেই বেশি ট্রাফিক, আর সেটা পথ চলতি পশুদের পক্ষে ভালো ব্যাপার নয়। ড্রাইভাররা গাড়ি ঘুরিয়ে নেয় কুকুর, শুয়োর, এমনকি উট দেখলেও। শহরের বাইরেই একটা রাস্তায় এক দুর্ঘটনাস্থলে ভিড় জমা হয়ে গেছে। একটা ছোট গাড়ি অ্যাক্সিডেন্টালি একটা উটের সাথে ধাক্কা খেয়েছে। গাড়ির উইন্ডশিল্ড ভেঙে গেছে, কাঁচ চতুর্দিকে ছড়িয়ে গেছে। এই বিশাল প্রাণীটি গাড়ির হুডের ওপর নির্জীব হয়ে পড়ে আছে। উট হলো পশু জগতে সবচেয়ে বেশি সহ্য শক্তিওয়ালা জীব। এরা পৃথিবীতে অনেক পানিশিং কন্ডিশন সহ্য করে বেঁচে থাকে। উট খুবই ভালো জল কনজার্ভ করতে পারে। তারা তাদের হাম্পে চর্বি জমা করে রাখে খাবারের অভাব দূর করার জন্য। এরা এমনভাবেই তৈরি যাতে তারা এই হার্শ পরিবেশেও বেঁচে থাকতে পারে। কিন্তু দ্রুত গতির ট্রাফিকের সাথে উট পাল্লা দিয়ে পেরে ওঠে না। এক বিশাল ভিড় জমা হয়ে ভাবছে একে নিয়ে কি করা যায়। 1600 পাউন্ডের এই দানবকে তুলে সরাতে গেলে বিশাল এক টো ট্রাকের প্রয়োজন। এই রে, হঠাৎ একটা চমৎকার ঘটে যায়। উটটি হঠাৎ করে উঠে দাঁড়াতে শুরু করে। সব দর্শকরা ভেবে পায় না এই অবস্থায় কি করবে। এই রে, এখানে যেটা দেখা যাচ্ছে সেটা অনেকটা একজন বক্সারের হঠাৎ রিংয়ের মধ্যে নকড আউট হয়ে যাওয়ার মতন। পশুদেরও মানুষের মতো কনকাশন হয়। কোনো প্রাণীর ব্রেইনে যখন আঘাত লাগে তখন তাদের ব্রেইনের যে ফ্লুইড থাকে তা স্কালের ভিতর ছড়িয়ে পড়ে আর প্রাণীটি জ্ঞান হারায়। প্রথমে উটটিকে গা ঝাড়া দিয়ে উঠতে দেখে শান্ত মনে হয়েছিল, কিন্তু তারপর চারপাশে ভিড় দেখে আবার তার লড়াকু ইচ্ছে জেগে ওঠে আর লোকজন ভয় পালাতে থাকে। ও মাই গডনেস। কিন্তু উটটি দৌড়দৌড়ি করার বদলে ধীরে সুস্থে উঠে হাঁটা দিল যেন কিছুই হয়নি এমন ভাবে। এটা একটা কুমুজওয়ালা প্রাণী নতুন করে বেঁচে ওঠার এক সুন্দর কাহিনী। সব রকমের টেরিটোরিয়াল ক্ল্যাশেস, ইনসেন ইনভেশনস আর বিস্টলি অ্যাক্টস অফ অ্যাগ্রেশন on Animals Gone Wild.